নমস্কার, আমি ডক্টর কুশাঙ্কুর গুহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল সার্জারি, কেপিসি মেডিকেল কলেজ, ভিজিটিং কনসালট্যান্ট, কোঠারি মেডিকেল সেন্টার, আলিপুর এবং আমরি, মুকুন্দপুর। আজকে যে ব্যাপারটা আমরা এখানে বলতে চাইছি সেটা আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসের অত্যন্ত একটা কমন কিন্তু গুরুত্বপূর্ণ দিক। সেই জিনিসটা হলো পিত্তথলির পাথরের সমস্যা বা সিমটোমেটিক গলস্টোন ডিজিজ। পিত্তথলির পাথর বা গলস্টোন নিয়ে নানা রকমের মিথ রয়েছে, নানা রকমের চিন্তাভাবনা মানুষের মনে রয়েছে। সেই দু চারটে বিষয় পরিষ্কারভাবে আমি ক্লারিফিকেশন দিতে চাই। পিত্তথলির পাথর বা গলস্টোন এর সমস্যা কি হতে পারে? হ্যাঁ, প্রথমত যেটা আমরা সবাই জানি যে ব্যথা কোথায় হতে পারে? আমাদের পেটের উপরের অংশে, অথবা কাঁধের চালে, ডান কাঁধের চালে, বা বুকে অনেক সময় আমরা গ্যাসের ব্যথা ভাবে ভেবে থাকি, পিঠের দিকে গ্যাসের ব্যথা ভাবে ভেবে থাকি। এর সঙ্গে বমি বমি ভাব, জ্বর এবং কিছু কিছু ক্ষেত্রে জন্ডিস বা পিত্তরোগ হতে পারে। এই উপসর্গগুলো যখন দেখা দেয় তখন একজন সাধারণ মানুষ বা রোগীর উচিত তার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। এইবার ইউজুয়ালি আমরা কিভাবে সেটাকে ডায়াগনোসিস করতে পারি? আল্ট্রাসোনোগ্রাফি পেটের, এইটা হচ্ছে দ্য ডায়াগনস্টিক মডালিটি অফ সিমটোমেটিক গলস্টোন ডিজিজ বা পিত্তথলির পাথর। আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা পাথর ধরা পড়ে ইউজুয়ালি পিত্তথলির ক্ষেত্রে। তখন রোগীর প্রথম প্রশ্ন আসে যে ডাক্তারবাবু, আমার তো গলব্লাডারে পাথর হয়েছে, তা আমাকে কি অপারেশন করতে হবে? হ্যাঁ, যদি আপনার উপসর্গ দেখা দেয় পিত্তথলির পাথরের, তাহলে তার চিকিৎসা একমাত্র অপারেশন এবং অপারেশন। দি gold standard therapy of symptomatic gallstone disease is laparoscopic cholecystectomy, মানে ফুটো করে পিত্তথলির পাথর পিত্তথলি সমেত, গলব্লাডার সমেত বাদ যাবে। এর কোনো ওষুধ নেই যেটা দিয়ে পাথর গলিয়ে বের করে দেওয়া যায় বা পাথর পাস করে যায়। এইবার প্রশ্ন হলো যে ডাক্তারবাবু, আমি অন্য অসুবিধা হচ্ছিল, পেচ্ছাপের সমস্যা হচ্ছিল, বা আমার গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছিল, তখন আমার পিত্তথলির পাথর আল্ট্রাসোনোগ্রাফি ধরা পড়েছে, তাহলে কি আমার অপারেশন দরকার? সেই ক্ষেত্রে আমরা কিছু ডিকটাম ফলো করি। যেমন ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক, মানে যেরকম যার ক্ষেত্রে উপসর্গ নেই, উপসর্গহীন পিত্তথলির পাথর, তাদের সকলের ক্ষেত্রেই আমরা অপারেশন প্রথমে প্রেসক্রাইব করি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি রোগীর বয়স অত্যন্ত বেশি হয়, কোমরবিডিটি থাকে, তখন সেক্ষেত্রে যদি অ্যাসিমটোমেটিক হয়, আমরা রিস্ক বেনিফিট রেশিও দেখে অনেক সময় সেটা এড়িয়ে যাই। বাট রোগীর কম বয়স, সিমটম হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট পাথরের ক্ষেত্রে সমস্যা হয় কি, সেইগুলো পিত্তথলি থেকে স্লিপ করে পিত্তনালী মানে সিবিডিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেখানে গিয়ে যদি সেটা আটকে যায় তাহলে জন্ডিস হয়ে যায় এবং সেটা প্রাণঘাতী, বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস, সেটাও প্রাণঘাতী। এর জন্য ছোট পাথর পিত্তথলিতে উপসর্গহীন হলেও আমরা রোগীকে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি প্রেসক্রাইব করি। উপসর্গ হলে তো হচ্ছে। এছাড়াও আরও অন্য সমস্যা, যেমন পিত্তথলিতে পাথর ছাড়াও মাংস বৃদ্ধি পায়, যেমন পলিপ, গলব্লাডার পলিপ ডিজিজ। গলব্লাডার পলিপ ডিজিজ হলে কখন আমরা কি ট্রিটমেন্ট করব? ইউজুয়ালি গলব্লাডার পলিপ ডিজিজ যদি সিমটোমেটিক, মানে উপসর্গ নিয়ে, মানে ব্যথা, বমি, এই জাতীয় উপসর্গ নিয়ে রোগী আসে, তাহলে কিন্তু অপারেশনই এর একমাত্র ট্রিটমেন্ট। যদি উপসর্গহীন হয়, যেটা ইনসিডেন্টালি যেমন ধরা পড়ে, সেক্ষেত্রে গলব্লাডার পলিপের মেজারমেন্টটা খুব দরকার। মেজারমেন্ট মানে 5 মিলিমিটারের কম যদি পলিপ সাইজ হয়, তাহলে আমরা সেটাকে বলি না, এই মুহূর্তে অপারেশন দরকার নেই। 5 থেকে 10 হলে সাসপিশিয়াস রেঞ্জে,
সেটাকে আমরা করতেও পারি, নাও পারি, ডিপেন্ড করে পেশেন্টের আদার কন্ডিশন কীরকম। এবং 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের যদি বেশি পলিপ সাইজ হয় তাহলে অপারেশন মাস্ট, অবশ্যই দরকার। এবং পরবর্তীতে যদি পলিপ থাকে, আমরা যদি অপারেশন সেই মুহূর্তে না করি, তাহলে সেই সমস্ত রুগীকে আমরা ডেইলি ফলো আপ করি, মানে 3 মাস অন্তর অন্তর আমরা ইউএসজি করে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি। যদি সেই পলিপ সাইজ বৃদ্ধি পায় অপারেশন লাগবে, যদি সেই পলিপ সাইজের রুগী উপসর্গ নিয়ে আসে অপারেশন লাগবে। তা এই সমস্ত ক্ষেত্রে অপারেশন মাস্ট। এইবার এক তো গেলাম আমি ট্রিটমেন্টের দিকে। এইবার রোগী স্বভাবতই প্রশ্ন আছে, ডাক্তারবাবু আমার পিত্তথলি, আমি তো খুব একটা বাইরে খাই না, আমার পিত্তথলির পাথর হলো কেন, সমস্যাটা? তা পিত্তথলির পাথর যেমন আমাদের লাইফস্টাইল ডিজিজ, আমাদের এখনকার জাঙ্ক ফুড, আমাদের পরিশ্রম কম, এই রকমের একটা সিডেন্টারি লাইফস্টাইল ডিজিজের সঙ্গে এটা সম্পর্ক আছে। তাছাড়াও বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আমরা বলি 5F ফ্যাক্টর, মানে ফেয়ার, ফ্যাট, 40, ফার্টাইল ফিমেলদের, ইউজুয়ালি মধ্যবয়সী মহিলাদের, যারা ফার্টাইল মহিলা, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। এবং এইরকম কম বয়সী মধ্যবয়সী মহিলাদের ক্ষেত্রে পিত্তথলির পাথর যে নিয়ে আসে তার ট্রিটমেন্ট কিন্তু ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি। অ্যাসিম্পটোমেটিক ল্যাপ্রোস্কোপিক মানে উপসর্গহীন পিত্তথলি পাথর, সেই প্রসঙ্গে একটু আসি। উপসর্গহীন পিত্তথলি পাথর নিয়ে একবার যখন বললাম যে ছোটো ছোটো পাথর থাকলে আমরা অপারেশন করি, বা খুব বড় পাথর থাকলে আমরা অপারেশন করি, সেই রকম এছাড়াও যে সমস্ত রুগীদের ইমিউনো কম্প্রোমাইজড, মানে ইমিউনিটি কম, যেমন ট্রান্সপ্লান্ট হয়েছে, পোস্ট ট্রান্সপ্লান্ট, বা সিভিয়ার ডায়াবেটিক ইমিউনিটি কম, HIV পজিটিভ, এই সমস্ত রোগীদের উপসর্গহীন পাথর থাকলে কিন্তু অপারেশন অবশ্যই জরুরি। এরপরে অপারেশন পিত্তথলির পাথরের যে আমরা করি সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি। বারবার বলছি, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এইটাই একমাত্র ট্রিটমেন্ট। ইউজুয়ালি 4 স্ট্যান্ডার্ড পোর্ট, মানে 4টে ফুটো করে, দুটো 10 মিলিমিটার পোর্ট আর দুটো 5 মিলিমিটার পোর্ট ফুটো করে অপারেশন করা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে 3টে পোর্ট, 3 পোর্ট ও সিঙ্গেল পোর্ট ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমিও করা হয়ে থাকে। অপারেশনের পরবর্তীতেই রোগীর মনে প্রশ্ন আছে, ডাক্তারবাবু আমার তো গলব্লাডার বাদ চলে গেল, তাহলে কি আমাদের হজমের অসুবিধা হবে, আমি কি সারা জীবন কিছু খেতে পারবো না, সেরকম কিছু? একদমই ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো, পিত্তথলি আমাদের যে দুটো কাজ করে, একটা হচ্ছে যে পিত্তটা লিভার থেকে তৈরি হয়, পিত্ত কিন্তু গলব্লাডারে তৈরি হয় না, লিভার থেকে তৈরি হয়। হজমে যে পিত্তটা সাহায্য করে সেটা লিভার থেকে তৈরি হয়, সেটা পিত্ত নালী দিয়ে পিত্তথলিতে এসে জমা হয়। সেই পিত্তটা গলব্লাডারে, মানে পিত্তথলিতে জমা থাকে। যখন আমরা খাবার খাই তখন পিত্তথলি সেটা পাম্প করে আমাদের ক্ষুদ্রান্তে পৌঁছে হজমে সাহায্য করে। তাহলে পিত্তথলির কাজটা কি হলো? এক হচ্ছে জমা করা, এবং 2 সেটাকে কনসেন্ট্রেট করে, গাঢ় করে। এই পিত্তথলিটা আবার বাদ চলে গেলে এই দুটো কাজ হ্যাম্পার হচ্ছে। তখন কি হয়? সাময়িকভাবে হ্যাম্পার হলে আমাদের শরীর সেটাকে অ্যাডাপ্ট করে দেয়। পিত্ত নালীটা যেটা রয়েছে সেইটাকে একটু চওড়া করে দিয়ে সেখানে একটু সঞ্চয়ের এবং কনসেন্ট্রেশনের ব্যাপারটাকে সে করে ফেলে। তাই সেই রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু পিত্তথলি বাদ না দিলে কি হবে? আমি যদি পাথর সময় পিত্তথলি রেখে দিই কি হবে? না, ইনফেকশন হবে বারবার। সেই পিত্তথলি ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন, সেখান থেকে অ্যাকিউট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস, যেটা প্রাণঘাতী রোগ, বা সেখান থেকে গ্যাংগ্রিনাস গলব্লাডার, মানে গলব্লাডারের পচন এবং গলব্লাডার ফেটে যেতে পারে, যাও প্রাণঘাতী রোগ। এছাড়াও খুব মাইনিউট চান্স থাকলেও, খুব কম চান্স থাকলেও সেই ঘাযুক্ত গলব্লাডার থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গলব্লাডারে স্টোন হলে গলব্লাডার বাদ দেওয়া কিন্তু জরুরি, যদি সেটা উপসর্গযুক্ত হয়। আর যে স্বভাবতই আর প্রশ্নগুলো থাকে যে সার্জারি তো আমি ল্যাপ্রোস্কোপি করলাম, তা এই যে
সেলাইগুলো, ঘাগুলো, এগুলো ইউজুয়ালি কি হবে, এগুলো আমরা দেখেছি সাধারণত ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমির পরে ব্যথা খুবই কম হয়, কসমেটিক্যালি খুব বেটার। আমাদের এখন পেস্টিং আছে, আমরা ভেতরে সেলাই করতে পারি, পরবর্তীকালে স্কারও খুব কম থাকে, এবং ইউজুয়ালি যদি ভালো জায়গায় করা যায়, ইনস্ট্রুমেন্ট স্টেবিলিটি ভালো থাকে, তাহলে ইনফেকশনের চান্স ভেরি লেস এবং হার্নিয়ার চান্সেসও ভেরি লেস, যেটা ওপেন সার্জারি প্রবলেম। এরপরে আমাদের যেটা আর পরবর্তী যে জিনিসগুলো থাকে, সেটা আর একটা প্রশ্ন হচ্ছে, যদি পিত্তথলিতে পাথর থাকে, অনেকেই চেষ্টা করে ওষুধ দিয়ে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনে ওষুধ খেয়ে সেটাকে কমানোর চেষ্টা করে। প্রসঙ্গের শুরুতেই আমি বলেছিলাম যে এর কোনো ওষুধ নেই, পিত্তথলির পাথরের একমাত্র চিকিৎসা অপারেশন। তাই এই ওষুধ খেয়ে সময় নষ্ট করে, জিনিসটাকে জটিল করে, জন্ডিস করে, প্রাণঘাতী প্যানক্রিয়াটাইটিস করে পৌঁছানোর আগে সিম্পল থাকতে অপারেশন করে আমরা কিন্তু সমস্যাটাকে সমূলে অত্যন্ত সহজভাবে উৎপাদন করতে পারি। এবং সাধারণ রোগী এবং মানুষের কাছে তাই আমার আর্জি যে তারা যেন জিনিসটা সম্পর্কে সচেতন হয় এবং দ্রুত তার সঙ্গে চিকিৎসা করায়। ধন্যবাদ। পিত্তথলির প্রসঙ্গে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা এই সম্পর্কিত চিকিৎসা সংক্রান্ত আমার সঙ্গে থেকে উপদেশ বা যোগাযোগের কোনো প্রয়োজন পড়ে, আপনারা যথাযথভাবে নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। সেখানে আমার ওয়েবসাইট দেখতে পারেন, আমার এই প্রসঙ্গে আলোচনা শুনতে পারেন, আমার এফবি পেজ গিয়ে দেখতে পারেন, এবং আমার ফোন নাম্বারও দেওয়া আছে, আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।